শিক্ষার্থীরা, আমরা IUPAC নামকরণ দিয়ে আমরা আমাদের জৈব রসায়নের যাত্রাটা শুরু করব। তো চলো শুরু করা যাক। তো আমাদের IUPAC এটার পূর্ণরূপটা কি জানো? এটার পূর্ণরূপটা হলো আমাদের ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এটা হলো IUPAC। তো আমাদের যে সমস্ত যৌগগুলোর, জৈব যৌগগুলোর বাস্তবে অস্তিত্ব আছে, মানে যেগুলো প্রাকৃতিকভাবে আছে, কৃত্রিমভাবে আছে, যেগুলো তৈরি করা যায় ল্যাবরেটরিতে, তো এই ধরনের যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে IUPAC আমাদের কিছু রুলস দিয়ে দিয়েছেন, যে রুলসগুলোকে ফলো করে আমরা যৌগগুলোর নামকরণ করি। তো আমরা ধারাবাহিকভাবে এই রুলসগুলোকে নিয়ে আলোচনা করে আমাদের নামকরণটা শিখে নেব। আর মনে রাখবা, জৈব রসায়নে নামকরণটা তুমি যদি ঠিকঠাক শিখতে পারো তাহলে জৈব রসায়নটা তোমার জন্য আসলেই খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমাদের IUPACর যে একটা রুলস আছে, রুলসের মূল ব্যাপারটা হলো এরকম, যেটা তোমার সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হলো, দেখো রুলসের প্যাটার্নটা হলো 2 ডিগ্রি প্রিফিক্স, তারপর হলো 1 ডিগ্রি প্রিফিক্স, তারপর হলো ওয়ার্ড রুট, তারপর হলো 1 ডিগ্রি সাফিক্স, তারপর হলো 2 ডিগ্রি সাফিক্স। এই যে আমাদের একটা রুলস, এই রুলস অনুসারেই কিন্তু আমাদের নামকরণগুলো হয়ে থাকে। প্রথম হলো 2 ডিগ্রি প্রিফিক্স, 1 ডিগ্রি প্রিফিক্স, ওয়ার্ড রুট, 1 ডিগ্রি সাফিক্স, 2 ডিগ্রি সাফিক্স। তো আমরা ধারাবাহিকভাবে এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো আমরা প্রথমে 2 ডিগ্রি সাফিক্সগুলোর ক্ষেত্রে আসি। 2 ডিগ্রি সাফিক্স বলতে কি বোঝানো হয়? 2 ডিগ্রি সাফিক্স বলতে বোঝানো হয় যে সকল কার্যকরী মূলকগুলো হলো যে কি প্রধান কার্যকরী মূলক। যেমন ধরো কোনো একটা জৈব যৌগের মধ্যে 2টা কার্যকরী মূলক আছে, ধরো একই সাথে অ্যালকোহল আছে, আবার অ্যালডিহাইড আছে। ধরো কোনো একটা মানে ইসের মধ্যে আর কি, যৌগের মধ্যে OH এবং CHO, মানে অ্যালকোহল এবং অ্যালডিহাইড 2টা কার্যকরী মূলক আছে। এখন এখানে 2টা কার্যকরী মূলক যখন থাকবে তখন যে কোনো একজন হবে প্রধান আর আরেকজন হবে কি অপ্রধান, মানে একটা সিনিয়র জুনিয়রের ব্যাপার আর কি। তো 2 ডিগ্রি সাফিক্সটা সাধারণত সিনিয়র, মানে কি বড় কার্যকরী মূলককেই এখানে মানে করা হয়, 2 ডিগ্রি সাফিক্স হিসেবে গণ্য করা হয়। তো এখানে আমাদের 2 ডিগ্রি সাফিক্স অর্থাৎ কার্যকরী মূলকের অগ্রগণ্যতার একটা ক্রম আছে তোমাদের বইতে, যদিও আমি সেটা লিখিয়ে দেব। তো সেই অগ্রগণ্যতার যে ক্রম, সে ক্রম থেকে কিন্তু আমরা এই 2 ডিগ্রি সাফিক্সটাকে পেয়ে যাব। মানে একটা যৌগের মধ্যে আমাদের কয়টা কার্যকরী মূলক আছে তার মধ্যে কে 2 ডিগ্রি সাফিক্স হবে সেটা আমরা ওই অগ্রগণ্যতার ক্রমটা দেখলেই আমরা বা মুখস্থ করলেই আমরা পেয়ে যাব। তার মানে 2 ডিগ্রি সাফিক্স বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে অগ্রগণ্য, আমি ব্যাপারটা এইভাবে লিখব, অগ্রগণ্য কার্যকরী মূলকটি, অগ্রগণ্য কার্যকরী মূলকটি মূলত হলো যে কি আমাদের 2 ডিগ্রি সাফিক্স হিসেবে বসবে। ঠিক আছে, এরপরে আমরা আসি 1 ডিগ্রি সাফিক্স। তো 1 ডিগ্রি সাফিক্স আসলে কি? দেখো 1 ডিগ্রি সাফিক্সটা হলো আমাদের এই যে মানে যৌগের মধ্যে আমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত 2টা ব্যাপার আছে আর কি। হ্যাঁ, সম্পৃক্ত আর হলো যে কি আমাদের অসম্পৃক্ত। তো অসম্পৃক্ত যদি হয় কখন হয়? যেটা হয় আমাদের ইন এবং আইন থাকলে তারা কি হয়? অসম্পৃক্ত হয়। তো আমাদের
আমাদের যদি যৌগের মধ্যে যদি অসম্পৃক্ত অংশ থাকে, অর্থাৎ ইন থাকে বা আইন থাকে, তাহলে এটা আমাদের 1 ডিগ্রি সাফিক্স হিসেবে আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমাদের সাফিক্স 1 ডিগ্রি, তারপরে হলো যে 2 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সাফিক্স হিসেবে আমরা কাদেরকে বলবো? যদি আমাদের যৌগের মধ্যে অসম্পৃক্ত থাকে, মানে অসম্পৃক্ত জৈব যৌগ থাকে, তাহলে সেখানে অবশ্যই ইন থাকবে বা আইন থাকবে। তো তাদেরকে আমাদের 2 ডিগ্রি সাফিক্সের আগে উচ্চারণ করতে হবে। ব্যাপারটা হলো এটা। তো ওয়ার্ড রুটে যাওয়ার আগে, ওয়ার্ড রুটটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। ওয়ার্ড রুটে যাওয়ার আগে আমরা 1 ডিগ্রি প্রিফিক্স আর 2 ডিগ্রি প্রিফিক্স সম্পর্কে একটু জেনে নিই। তো 1 ডিগ্রি প্রিফিক্সটা কি দেখো? 1 ডিগ্রি প্রিফিক্সটা হলো আমাদের দেখো, আমাদের যৌগ কি হতে পারে? মুক্ত শিকল হতে পারে, মুক্ত শিকল হতে পারে, আবার কি হতে পারে? বদ্ধ শিকল হতে পারে। ঠিক আছে, অর্থাৎ মুক্ত শিকল যৌগ আর হলো কি বদ্ধ শিকল যৌগ। তো মুক্ত শিকল যৌগের ক্ষেত্রে আমাদের এই 1 ডিগ্রি প্রিফিক্স এর দরকার নাই। ঠিক আছে, মুক্ত শিকল যৌগের ক্ষেত্রে আমাদের 1 ডিগ্রি প্রিফিক্সের দরকার নেই, কিন্তু বদ্ধ শিকল যৌগের ক্ষেত্রে 1 ডিগ্রি প্রিফিক্সের দরকার আছে। সেটা কি দেখো? বদ্ধ শিকল যৌগের ক্ষেত্রে আমরা সাধারণত সাইক্লো এই টাইপের কথাগুলো আমরা ব্যবহার করে থাকি। ধরো তোমার একটা যদি চক্র থাকে তখন এটাকে আমরা কি বলি? সাইক্লো বলি। ঠিক আছে, যদি 2টা চক্র থাকে সেখানে আমরা এদেরকে বলি আমরা বাইসাইক্লো, বাইসাইক্লো। ঠিক আছে, যদি আমাদের তিনটা চক্র থাকে, ঠিক আছে, যদি আমাদের 3টা চক্র থাকে, ঠিক আছে, আচ্ছা সরি আমরা একটু এখানে লিখি, যদি আমাদের 3টা চক্র থাকে এরকম, তখন সেটাকে আমরা বলি ট্রাইসাইক্লো, ট্রাইসাইক্লো। ঠিক আছে, তো এটাই হলো আমাদের কি 1 ডিগ্রি প্রিফিক্স। তো 1 ডিগ্রি প্রিফিক্সটা কি? আমাদের একটা হলো মুক্ত শিকল আর একটা হলো কি বদ্ধ শিকল। বদ্ধ শিকলের ক্ষেত্রে আমাদের প্রিফিক্সগুলো বসবে। ঠিক আছে, যদি আমাদের একটা চক্র থাকে সেখানে বদ্ধ শিকলের ক্ষেত্রে সেটা হবে কি আমাদের সাইক্লো। 2টা চক্র থাকলে তাদেরকে আমরা কি বলতে পারি? বাইসাইক্লো। 3টা চক্র থাকলে তাদেরকে আমরা বলতে পারি কি? ট্রাইসাইক্লো। তো এটা হলো আমাদের 1 ডিগ্রি প্রিফিক্সের ক্ষেত্রে। আর আমাদের 2 ডিগ্রি প্রিফিক্সটা কি? এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2 ডিগ্রি প্রিফিক্স, 2 ডিগ্রি প্রিফিক্সগুলো হলো, এর অনেক ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, 2 ডিগ্রি প্রিফিক্সের মধ্যে অনেকগুলো আছে। যেমন আমাদের অ্যালকিল গ্রুপ, বা যেটাকে আমরা অ্যালকিল বা অ্যালকাইল গ্রুপ বলি। ঠিক আছে, তারপরে হলো যে আমাদের অ্যালকিনাইল গ্রুপ, অ্যালকিনাইল গ্রুপ, অ্যালকাইনাইল গ্রুপ, অ্যালকাইনাইল গ্রুপ। ঠিক আছে, তারপরে হলো যে কি তোমার এমন কিছু কার্যকরী মূলক আছে যারা কিনা সব সময়ই 2 ডিগ্রি প্রিফিক্স হিসেবে থাকে। ঠিক আছে, এমন কিছু কার্যকরী মূলক আছে, যেমন ধরো হ্যালাইড কার্যকরী মূলক, নাইট্রো কার্যকরী মূলক। ঠিক আছে, এই হ্যালাইড এবং নাইট্রো কার্যকরী মূলক এরা সবসময় কিসে বসবে? 2 ডিগ্রি প্রিফিক্স হিসেবে বসবে কি? ঠিক আছে, তাহলে অ্যালকাইল, অ্যালকিনাইল, অ্যালকাইনাইল, তারপর হলো যে কি হ্যালাইড, নাইট্রো। হ্যাঁ, এই ধরনের যে মূলকগুলো আছে এরা অলওয়েজ কি হিসেবে বসবে? 2 ডিগ্রি প্রিফিক্স হিসেবে বসবে। সাধারণত আমরা 2 ডিগ্রি প্রিফিক্সগুলোকে শাখা শিকল হিসেবে চিনে থাকবো আর কি। ঠিক আছে, তাহলে 2 ডিগ্রি প্রিফিক্সটা সাধারণত শাখা শিকল, আর এই যে ওয়ার্ড রুট, এই ওয়ার্ড রুটটাই হলো আমাদের কি সরল শিকল বা সরল যে কার্বন থাকবে সেটাই আমাদের ওয়ার্ড রুট হিসেবে থাকবে আর কি। ঠিক আছে, তো আমরা এখন ওয়ার্ড রুট হিসেবে দেখব। তার আগে আমি আবার একটু বলে দেই যে 2 ডিগ্রি সাফিক্স মানে হলো যে কি একাধিক কার্যকরীমূলক যখন থাকবে অগ্রগণ্যতার ক্রম অনুসারে যে প্রায়োরিটি পাবে বা যে সিনিয়রিটি পাবে, হ্যাঁ, সেই হবে যে আমাদের কি 2 ডিগ্রি সাফিক্স হিসেবে থাকবে। আর 1 ডিগ্রি সাফিক্স কাদের ক্ষেত্রে হবে? যদি আমাদের অসম্পৃক্ত যৌগের মধ্যে যদি জৈব যৌগের মধ্যে যদি আমাদের অসম্পৃক্ত অংশ থাকে, অর্থাৎ দ্বিবন্ধন থাকে বা ত্রিবন্ধন থাকে, তাহলে 1 ডিগ্রি সাফিক্স হিসেবে তাদের নামটা যে বসবে। এরপরে হলো যে কি আমাদের 1 ডিগ্রি প্রিফিক্স। তো 1 ডিগ্রি প্রিফিক্স কাদের ক্ষেত্রে হবে? মুক্ত শিকল না বদ্ধ শিকল? অবশ্যই বদ্ধ শিকলের ক্ষেত্রে। মুক্ত শিকলের ক্ষেত্রে হ্যাঁ 1 ডিগ্রি প্রিফিক্স বসে না। বদ্ধ শিকলের ক্ষেত্রে আমাদের সাইক্লো, বাইসাইক্লো, ট্রাইসাইক্লো এই ধরনের নামগুলো আমাদের যোগ করতে হয় নামের আগে। তারপর হলো কি আমাদের 2 ডিগ্রি প্রিফিক্স। তো 2 ডিগ্রি প্রিফিক্স হলো কারা? সবথেকে গুরুত্বপূর্ণ অ্যালকাইল গ্রুপ, অ্যালকিনাইল গ্রুপ, অ্যালকাইনাইল গ্রুপ। ঠিক আছে, আর কিছু কিছু কার্যকরী মূলক আছে, এরা সরাসরি কার্যকরী মূলক। ঠিক আছে, যেমন হ্যালাইড,
নাইট্রো, এরা সরাসরি কার্যকরীমূলক, বাট এরা 2 ডিগ্রি প্রিফিক্স হিসেবে বসে। ঠিক আছে, তাহলে আমাদের নামকরণের ক্ষেত্রে প্রথমে আমাদের কাকে বসাতে হবে? যদি তোমার 2 ডিগ্রি প্রিফিক্স থাকে তাহলে 2 ডিগ্রি প্রিফিক্সটাকে আগে বসাতে হবে। তারপর যদি তোমার 1 ডিগ্রি প্রিফিক্স থাকে তাহলে তুমি আগে বসাবা, তারপরে বসাবা। এরপরে তোমার ওয়ার্ড রুট বসাতে হবে, তারপর হলো যে কি 1 ডিগ্রি সাফিক্স, এবং সবার শেষে কাকে বসাবা? 2 ডিগ্রি সাফিক্সকে বসাবা। তো আমরা এখানে ওয়ার্ড রুট সম্পর্কে এখন আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, তো চলো আমাদের ওয়ার্ড রুটটা কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা। ওয়ার্ড রুট, ঠিক আছে। তো ওয়ার্ড রুটটা হলো কি এরকম, দেখো যদি আমাদের এটাকে আমরা সরাসরি সরল শিকল এর কথা বলি আমরা আর কি, সরল শিকল। ঠিক আছে, আর শাখা শিকলটাকে আমি আবার আলাদাভাবে একটু আলোচনা করে নেব, শাখা শিকলের একটা ক্লাসিফিকেশন দেখাবো তোমাদের। তো সরল শিকলটা কি, যদি আমাদের কার্বন সংখ্যা যদি একটা থাকে, ঠিক আছে, আমাদের কার্বন সংখ্যা যদি একটা থাকে তাহলে সেটাকে আমার উচ্চারণ করতে হবে মিথ। ঠিক আছে, কার্বন সংখ্যা যদি আমাদের 2টা থাকে তাহলে সেখানে উচ্চারণ করতে হবে ইথ। কার্বন যদি আমাদের 3টা থাকে তাহলে সেখানে উচ্চারণ করতে হবে প্রোপ। কার্বন যদি আমাদের 4টা থাকে তাহলে সেখানে উচ্চারণ করতে হবে আমাদের বিউট। কার্বন যদি আমাদের 5টা থাকে তাহলে সেখানে উচ্চারণ করতে হবে পেন্ট। কার্বন যদি আমাদের 6টা থাকে সেখানে উচ্চারণ করতে হবে আমাদের হেক্স। কার্বন যদি আমাদের 7টা থাকে তাহলে উচ্চারণ করতে হবে আমাদের হেপ্ট। যদি 8টা থাকে তাহলে উচ্চারণ করতে হবে অক্ট। 9টা থাকলে উচ্চারণ করতে হবে নন। 10টা থাকলে উচ্চারণ করতে হবে ডেক। ঠিক আছে, এরপরে যদি 11টা থাকে উনডেক। এরপরে তেমন একটা বেশি লাগে না। ঠিক আছে, 11টা থাকলে হলো যে কি উনডেক। যদি কার্বন 12টা থাকে তাহলে সেটাকে বলা হবে ডোডেক। ডোডেক। ঠিক আছে, 13টা থাকলে ট্রাইডেক। ঠিক আছে, 14টা থাকলে টেট্রাডেক। 15টা থাকলে পেন্টাডেক। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এটাই ছিল আমাদের মূলত ওয়ার্ড রুটে কি থাকে, আমাদের সরল শিকল থাকে। তো সরল শিকলে যদি আমাদের কার্বন সংখ্যা এরকম থাকে তাহলে তাদের নামকরণগুলোকে ঠিক জাস্ট এইভাবে বলতে হবে কি। ঠিক আছে, তোমরা এগুলাকে অবশ্যই খাতায় নোট করে নাও। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখো শাখা শিকলের ক্ষেত্রে আমরা একটু দেখি শাখা শিকল। আচ্ছা, শাখা শিকল নিয়ে আমরা একটু পরে আসব, তবে তার আগে আমি না শাখা শিকলটা আগেই দেখাই দিই। দেখো দেখো শাখা শিকলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। শাখা শিকলের ক্ষেত্রে আমাদের 2 ধরনের শাখা শিকল আছে, 2 ধরনের। হ্যাঁ, একটা হলো যে কি আমাদের একটা শাখা শিকলকে আমি বলবো যে সাধারণ শাখা শিকল, সাধারণ শাখা। আর আরেকটাকে বলবো আমরা জটিল শাখা, জটিল শাখা। এই সাধারণ শাখা আর জটিল শাখার মধ্যে আমাদের কিছু হলো যে কি পার্থক্য আছে। ঠিক আছে, এই পার্থক্যগুলো আমাদের একটু বুঝতে হবে। আমরা যদিও এখানে যতই যা বলি না কেন, আমরা যখন রিঅ্যাকশন মানে নামকরণগুলো যখন আমরা করব তখন আমরা ধারাবাহিকভাবে আমরা উদাহরণের মাধ্যমে শিখে ফেলবো। মূলত হলো যে কি তখনই আমরা আমাদের মানে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। মুখস্থ করার কোনো কিছু নাই, জাস্ট তোমরা একটু নোটস করে রাখো এখানে। এখন তোমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না। তো সাধারণ শাখার ক্ষেত্রে কি হয় দেখো, সাধারণ শাখায় সাধারণ শাখার জটিল শাখার মধ্যে যে তফাৎটা, সেই তফাৎটা হলো এখানে দেখো সাধারণ শাখায় আমাদের ডাই, ট্রাই, টেট্রা। ঠিক আছে, এই যে নাম্বারগুলো আছে না, যে ডাই, ট্রাই, টেট্রা, হ্যাঁ, এগুলা কিন্তু হলো যে কি অ্যালফাবেটিক অর্ডারে যায় না। এগুলা দ্বারা মানে ডাই, ট্রাই, টেট্রা দ্বারা, ডাই, ট্রাই, টেট্রা দ্বারা আমরা বলতে পারি যে শাখার সংখ্যা বুঝায়। শাখার কি বুঝায়? সংখ্যা বুঝায়। মানে ব্যাপারটা হলো এরকম যে ধরো তোমাকে যদি বলা হলো ডাইমিথাইল, তো ডাইমিথাইল মানে
হলো যে কি দুইটা মিথাইলকে বোঝানো হবে। যদি ট্রাই মিথাইলের কথা বলি আমি, সেক্ষেত্রে আমাদের তিনটা মিথাইল বোঝানো হবে। টেট্রা মিথাইল বললে সেখানে চারটা মিথাইলকে বোঝানো হবে। ঠিক আছে, তাহলে ডাই ট্রাই টেট্রা দ্বারা শাখার সংখ্যাকে বোঝায়। কিন্তু জটিল যে সমস্ত শাখাগুলো আছে তাদের ক্ষেত্রে ডাই ট্রাই টেট্রা শাখা বুঝায় না, সরি শাখার সংখ্যা বুঝায় না। এগুলো দ্বারা শাখার কি বুঝায় না, সংখ্যা বুঝায় না। মানে জেনারেল যে নাম, সেই নামের মধ্যেই আসলে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমার ডাইমিথাইল মানে যখন আমরা জটিল শাখায় যাব, জটিল শাখাতে আমরা ডাইমিথাইল মানে কিন্তু দুইটা মিথাইল বুঝবো না, হ্যাঁ, ট্রাই মিথাইল মানে কিন্তু আমরা তিনটা মিথাইল বুঝবো না। ঠিক আছে, এই ধরনের কিছু প্রবলেম আছে এখানে। কিন্তু আমাদের বলতে হবে 20, আমরা বুঝবো ট্রিস, ট্রিস, তারপর আমরা বলবো টেট্রিস দ্বারা শাখার সংখ্যা বুঝায়। মানে আমাদের জটিল যোগের ক্ষেত্রে শাখার সংখ্যা বোঝানোর জন্য আমরা যেই শব্দগুলো ব্যবহার করব সেগুলো হলো কি 20, 30, টেট্রিস। 20 মানে দুইটা, ট্রিস মানে তিনটা, আর টেট্রিস মানে কি চারটা। ঠিক আছে, এইটা হলো যে একটা মৌলিক পার্থক্য। আর সাধারণ শাখার ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, যেটা হলো কি সাধারণ শাখার ক্ষেত্রে আমাদের যেমন মিথাইল এবং ইথাইল, সেক্ষেত্রে আমরা কাকে আগে লিখি, অ্যালফাবেটিক ক্রম অনুসারে আগে লিখি। সেক্ষেত্রে আমাদের এই ডাই ট্রাই টেট্রাগুলো কিন্তু অ্যালফাবেটিক অর্ডারে যায় না। বুঝতে পারছো ব্যাপার? সেখানে যেমন মিথাইলের ইংরেজি উচ্চারণ হয় কি এম, হ্যাঁ, যেমন ধরো তোমার আছে ডাইমিথাইল আর আছে ট্রাই ইথাইল। তো ডাইমিথাইল ট্রাই ইথাইলের ক্ষেত্রে অ্যালফাবেটিকের ক্রমে আমরা কাকে ধরো, মিথাইলের এম ইথাইলের ইকে ধরবো। তাইলে মিথাইলের এম আর ইথাইলের ইকে ধরলে ইথাইলটা আগে আসে, তাহলে সেক্ষেত্রে আমার ট্রাই ইথাইলটাকে আগে লিখতে হবে, আর হলো যে ডাইমিথাইলটাকে আমাদের পরে লিখতে হবে। তার মানে আমাদের ডাই ট্রাই টেট্রা এগুলো ডাই ট্রাই টেট্রা এগুলো অ্যালফাবেটিক অর্ডারে যায় না। ঠিক আছে, অ্যালফাবেটিক অর্ডারে আসে না। ঠিক আছে, কিন্তু দেখো এখানে যদি হয় কি, যেমন ডাইমিথাইল ট্রাইমিথাইল, তো ডাইমিথাইল ট্রাইমিথাইল এখানে কিন্তু ডি এর উচ্চারণ কিন্তু আগে, আর টি ট্রাইমিথাইল মানে টি, মানে ট্রাইমিথাইল মানে এখন কিন্তু অ্যালফাবেটিকে কিন্তু টিটাকে ধরতে হবে, আর ডাইতে কিন্তু ডি। ঠিক আছে, এখানে ডিটা টি এর আগে পড়ে। সো ধরো তোমার কাছে আছে ডাইমিথাইল আবার ট্রাই ইথাইল, তাইলে জটিল শাখার ক্ষেত্রে ডাইমিথাইলটা আগে বসবে, তারপরে বসবে কি ট্রাইমিথাইল, কারণ ডাইমিথাইলের ডি আর ট্রাইমিথাইলের টি, এদের কিন্তু এই যে ডি এবং টি এরা কিন্তু অ্যালফাবেটিক অর্ডারে চলে যাবে তখন। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে তফাৎটা কোথায়? আরেকটা তফাৎ পেয়ে গেলাম আমরা এখানে কি, যে জটিল শাখার ক্ষেত্রে ডাই ট্রাই অ্যালফাবেটিক অর্ডারে চলে আসে। কি বুঝতে পারছো আশা করি ব্যাপারটা কি? ঠিক আছে, তাহলে এই যে আমাদের এখানে শাখা শিকলের যে দুইটা মানে প্রবলেম, একটা হলো সাধারণ শাখা আর একটা হলো জটিল শাখার ক্ষেত্রে, এই ব্যাপারটাকে তোমাদের একটু হাইলাইট করে নিতে হবে আর কি। ঠিক আছে, আমরা সাধারণ শাখা দিয়ে যখন করব তখনও বুঝতে পারবা, যখন জটিল শাখা দিয়ে করব তখনও তোমরা এই প্রবলেমগুলো বুঝতে পারবা। ওকে, তাহলে আমাদের ওয়ার্ড রুট সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আমাদের পরবর্তী আলোচনায় আসি। দেখো পরবর্তী আলোচনাতে আমরা দেখো CH4, এটার নাম কি? মিথেন, তাই না? অ্যালকেন। আচ্ছা, এটা মূলত হলো অ্যালকেন, কি অ্যালকেন। দেখো অ্যালকেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেন পরমাণু রিমুভ করে দাও, তাহলে তুমি কি পাবা জানো? অ্যালকাইল মূলক পাবা। অ্যালকাইল, যেটাকে আমরা আমাদের বইয়ের মধ্যে অনেক সময়
আর দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে, আর দ্বারা প্রকাশ করি আমরা অনেক সময়, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি মূলত খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যালকাইল মূলক, তো আমরা এখানে অ্যালকাইল মূলকগুলোকে আমরা একটু লিখি যে মিথেন CH4, তাহলে মিথেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেন অপসারণ করো তাহলে তুমি কি পাবা? CH3 পাবা। তো CH3 মানে কি? CH3 মানে হলো যে মিথাইল, ঠিক আছে। CH3 মানে কি? মিথাইল, ওকে। এর হলো অ্যালকিল গ্রুপ। এরপরে দেখো আমরা যদি CH3 এর কথা বলি, এটার নাম হলো যে কি দেখো, ইথেন। তাহলে ইথেনে কয়টা কার্বন আছে? 2টা কার্বন আছে। এখন ইথেন থেকে যদি তুমি হাইড্রোজেন অপসারণ করো তাহলে কি পাবা তুমি? ইথাইল গ্রুপ পাবা। এখন আমাদের একটা প্রশ্ন জাগতে পারে, প্রশ্নটা হলো এটা, আমরা হাইড্রোজেনটা কোন কার্বন থেকে নেব? আমরা কি 1 নম্বর কার্বন থেকে নেব না 2 নম্বর কার্বন থেকে নেব হাইড্রোজেনটা? মানে আমরা 1 নম্বর কার্বন থেকে হাইড্রোজেনটা অপসারণ করাইয়া ইথাইল বানাবো নাকি 2 নম্বর কার্বন থেকে করাবো? দেখো এখানে 1 নম্বর থেকে করাবা না কি 2 নম্বর থেকে করাবা, এটা নিয়ে আমি সংক্ষেপে একটা কথা বলি। সেটা হলো কি, দেখো এখানে 1 নম্বর কার্বনের কেমিক্যাল স্ট্রাকচারটা দেখবা, আবার 2 নম্বর কার্বনের কেমিক্যাল স্ট্রাকচার দেখবা। যদি দেখো যে কেমিক্যাল স্ট্রাকচার সেম, তাহলে যে কোনো একটা থেকে অপারেশন করালেই হবে। কিন্তু কেমিক্যাল স্ট্রাকচার যদি ভিন্ন হয় তাহলে সবগুলো কার্বন থেকেই তোমার হাইড্রোজেন অপসারণ করানো যাবে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছে। না বুঝতে পারলো এখন একটু বুঝে নাও। দেখো আমি যদি 1 নম্বর কার্বনের কেমিক্যাল স্ট্রাকচারের কথা বলি বা বন্ধনের কথা বলি, দেখো 1 নম্বর কার্বনে আছে 3টা হাইড্রোজেন, তাহলে 3টা হাইড্রোজেনকে আমি এইভাবে লিখলাম। আর এখানে কার্বনের সাথে আছে পুরো একটা মিথাইল মূলক, দ্যাটস এখানে এই হলো যে একটা মিথাইল মূলক, ঠিক আছে। এটা হলো 1 নম্বর কার্বন। তার মানে 1 নম্বর কার্বনের স্ট্রাকচারে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে 3টা হাইড্রোজেন আর কি একটা মিথাইল। পাশাপাশি তুমি যদি 2 নম্বর কার্বনের কেমিক্যাল স্ট্রাকচারটা আঁকো তাহলে 2 নম্বর কার্বনের সাথে কি আছে? 3টা হাইড্রোজেন আছে। দেখো 2 নম্বর কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে আর আছে কি মিথাইল মূলক। তাহলে দেখো তো 1 নম্বর কার্বনের সাথে 3টা হাইড্রোজেন একটা মিথাইল এবং 2 নম্বর কার্বনের সাথেও 3টা হাইড্রোজেন একটা মিথাইল। তার মানে কেমিক্যাল স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে 1 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বনের গঠন সেম। তাহলে 1 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বনের গঠন যেহেতু সেম হয়, তাহলে আমরা যে কোনো একটা কার্বন থেকে যদি হাইড্রোজেন অপসারণ করি তাহলেই আমাদের এনাফ। বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা এখানে আমরা যদি মনে করি যে এই 1 নম্বর কার্বন থেকে হাইড্রোজেনটাকে আমরা নিব, তাহলে আমাদের ইথাইল এর সংকেতটা কি হয়ে যাবে? দেখো CH3 CH2 একটা বন্ড, মানে এই বন্ডে এখনো কোনো কিছু যুক্ত হতে পারে। তাহলে এটা হলো যে আমাদের ইথাইল। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো এটাকে আমি এবার মুছে ফেললাম, তোমরা অবশ্যই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝে নেবা এবং খাতায় ইনক্লুড করে নেবা, ঠিক আছে। পজ করে করে খাতায় তুলে নেবা, ওকে। দেখো না বুঝলেও সমস্যা নেই, এখন আবার বুঝতে পারবা। এবার দেখো আমি এবার লিখলাম এখানে প্রোপেন CH3 CH2 সিঙ্গেল বন্ড CH3। দেখো এটার নাম হলো প্রোপেন। প্রোপেনে কিন্তু এখন 3টা কার্বন আছে। এখন এখান থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করাবো, ঠিক আছে, মাইনাস হাইড্রোজেন। তো এখন আমার প্রশ্ন হলো কোন জায়গা থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করব? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখো 1 নম্বর কার্বনের কেমিক্যাল স্ট্রাকচার আর 2 নম্বর কার্বনের কেমিক্যাল স্ট্রাকচার কিন্তু সেম। কিভাবে সেম? দেখো এখানে 1 নম্বর কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে আর পাশাপাশি কিন্তু একটা ইথাইল গ্রুপ যুক্ত আছে, মানে এই পুরো অংশটা যুক্ত আছে। তাহলে 1 নম্বর কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আর আছে CH3 CH2। আবার 3 নম্বর কার্বনের ক্ষেত্রে যদি তুমি লক্ষ্য করো একই জিনিস, 3টা হাইড্রোজেন যুক্ত আছে আর CH3 CH2 যুক্ত আছে। বুঝতে পারছো ব্যাপারটা? এটা আমি আবার একটু এঁকে দিই। 1 নম্বর কার্বনের সাথে আছে কি আমাদের, এ হলো যে 3টা হাইড্রোজেন আর আছে কি আমাদের CH2 CH3। ঠিক একইভাবে এটা হলো 1 নম্বর কার্বন। আমি যদি এটা আঁকি 3 নম্বর কার্বনটাকে যদি আঁকি, দেখো 3 নম্বর কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, দেন এখানে যুক্ত আছে কি CH2 CH3 যুক্ত আছে, ঠিক আছে। তাইলে এখন এখানে দেখো এটা হলো 3 নং কার্বন, ওকে। তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে 1 নম্বর কার্বনের কেমিক্যাল স্ট্রাকচার আর 3 নম্বর কার্বনের কেমিক্যাল স্ট্রাকচার সেম। তার মানে 1 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন নাও আর 3 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন নাও, একই কথা। মানে এখানে আলাদা কোনো কনফিগারেশন আসবে না। কি বুঝতে পারছো ব্যাপার? তাহলে আমরা এখন এখান থেকে
যদি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে আমরা কি পাই দেখো, 1 নম্বর থেকে যদি আমরা হাইড্রোজেনটা অপসারণ করে দিই CH3 CH2 CH2 পাই। তো এটার নাম হলো যে কি বলো, প্রোপাইল। এটার নাম হলো প্রোপাইল, ঠিক আছে, প্রোপাইল। ওকে, এখন দেখো এই যে আমাদের মাঝখানে 2 নম্বর কার্বন আছে, এই 2 নম্বর কার্বনের কিন্তু কেমিক্যাল স্ট্রাকচার 1 আর 3 এর মতো না, কিন্তু 2 নম্বর কার্বনের কেমিক্যাল স্ট্রাকচারটা 1 আর 3 এর মতো না। কিভাবে দেখো, 2 নম্বর কার্বনের সাথে হাইড্রোজেন আছে 2টা, আর CH3 মানে মিথাইল মূলক আছে 2টা। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে 1 নম্বর কার্বন আর 3 নম্বর কার্বনের স্ট্রাকচার আর 2 নম্বর কার্বনের স্ট্রাকচার কিন্তু ভিন্ন। বুঝতে পারছো? তাহলে এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে আমরা ভিন্ন আরেকটা গঠন পাবো, ভিন্ন আরেকটা অ্যালকিল গ্রুপ পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো, CH3 CH3, এটাকে আমি একটা বন্ড দিতে পারি। দেখো এটাকে কিন্তু অনেক সময় আমরা এটাকে এভাবেও লিখতে পারি, CH3 CH বন্ডটা এভাবে দেখাইয়া এখানে দিতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা? তো এখন আমাদের প্রশ্ন হলো এইটার নামটা কি, আমাদের নামটা কিন্তু একটু জানতে হবে, ঠিক আছে? তো এটার নামটা হলো কি দেখো, দেখো এখানে আমাদের একটু কথা আছে, সেটা হলো এই যে আমাদের যে মূলকগুলো আছে না, ঠিক আছে, এই মূলকগুলোর সাথে অন্য কার্বন যুক্ত হতে পারে, ঠিক আছে, মানে এরা যদি শাখা হিসেবে থাকে, ঠিক আছে, মানে CH3 CH3 এরা যদি শাখা হিসেবে থাকে তাহলে সরল শিকলের অন্যান্য যে কার্বন পরমাণু, সে কার্বন পরমাণু আসলে ওর এখানে যায় এসে, মানে এর সাথে এসে যুক্ত হবে, মানে এখানে আইসা অন্যান্য মূলকগুলো যুক্ত হবে, অন্যান্য কার্বন, এখানে অন্যান্য কার্বনগুলো এসে যুক্ত হবে, এখান থেকে অন্যান্য কার্বনগুলো যে কি করবে, যুক্ত করবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে সেক্ষেত্রে আমরা যখন এটাকে যদি আমরা নামকরণ করতে চাই তখন আমার এই কার্বনটা কিন্তু হবে 1 নম্বর কার্বন। বুঝতে পারছো? এটা হবে 1 নম্বর কার্বন আর এটা হবে কয় নম্বর কার্বন, 2 নম্বর কার্বন। তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে এই কার্বনটার উপরে কিন্তু কোনো নাম্বার আমি দিতে পারতেছি না। তার মানে কি, তার মানে এটা কিন্তু আবার একটা শাখা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটার নাম হয়ে গেল কি, মিথাইল ইথাইল, 1 মিথাইল ইথাইল। তাহলে এটার নাম কি দাঁড়ালো, 1 মিথাইল ইথাইল। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক এটাও একই জিনিস, এটাকে যদি আমি 1 নম্বর কার্বন দিই, এটা দিতে হবে আমার 2 নম্বর কার্বন, তখন এটাকে আমি শাখা বলতে পারি। তো শাখা মানে কি, শাখাটা কয় নম্বর কার্বনে আছে, 1 নম্বর কার্বনে আছে। সো এটার নাম কি হয়ে গেল, মিথাইল ইথাইল হয়ে গেল, 1 মিথাইল ইথাইল হয়ে গেল। কি বুঝতে পারছো ব্যাপারটা, 1 মিথাইল ইথাইল। তো এটাকে কিন্তু আবার অন্যভাবে একটু বলা যায়, সেটা হলো কি দেখো, এখানে তো আমাদের অন্যান্য কার্বনগুলো এসে যুক্ত হবে। তো এখন দেখো এই কার্বনে হাইড্রোজেন আছে কয়টা, একটা হাইড্রোজেন থাকলে এটাকে আমরা সেকেন্ডারি বলতে পারি আর কি, ঠিক আছে, 2 ডিগ্রি বা সেকেন্ডারি। এটাকে আমরা সেকেন্ডারি প্রোপাইলও বলতে পারি, এটাকে আমরা সেকেন্ডারি প্রোপাইল, এটাও আমরা এখানে নামকরণে নিয়ে আসতে পারি। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা প্রোপেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করানোর মাধ্যমে যে আমরা অ্যালকাইল গ্রুপটাকে নিয়ে আসছি, সেই অ্যালকাইল গ্রুপ কি কি, একটা হলো প্রোপাইল, এটা যদিও 1 ডিগ্রি প্রাইমারি প্রোপাইল আর কি, ঠিক আছে, আর একটা কি পেয়ে গেলাম আমরা, 1 মিথাইল ইথাইল মূলক পেয়ে গেলাম, যেটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হলো কি সেকেন্ডারি প্রোপাইল হিসেবে নামকরণ করতে পারি। ওকে, এরপরে দেখো আমাদের আরেকটা নাম, যেমন CH3 CH2 CH2 সিঙ্গেল বন্ড CH3, এটার নাম কি জানো, এটার নাম হলো বিউটেন, ঠিক আছে, যেহেতু কার্বন আছে কয়টা, 4টা, আর যেহেতু এটা একটা অ্যালকেন তাহলে এটার নামের শেষে কি আসবে, বিউটেন আসবে। তো দেখো বিউটেনের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু 4টা কার্বন, ঠিক আছে, 1 2 3 4। তাহলে এখন তোমরা একটু খেয়াল করে দেখো, 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বনের কেমিক্যাল স্ট্রাকচার কি হবে, সেম হবে, ঠিক আছে, কারণ কি 1 নম্বর কার্বনে 3টা হাইড্রোজেন আছে আর আছে আরও 3টা, মানে এই সম্পূর্ণ জিনিসটা আছে, ঠিক আছে। আবার 4 নম্বর কার্বনের সাথে কি আছে, 3টা হাইড্রোজেন আছে আর এই সম্পূর্ণ জিনিসটুকু আছে, প্রোপাইল অংশ আছে। তাহলে 1 নম্বর আর হলো যে কি তোমার 4 নম্বর এর কেমিক্যাল স্ট্রাকচারটা কিন্তু সেম। আবার দেখো 2 নম্বর আর 3 নম্বরের কেমিক্যাল স্ট্রাকচার কিন্তু কি হবে, সেম হবে।
ঠিক আছে, তার মানে 1 আর 4 এই দুইটার যে কোনো একটা থেকে হাইড্রোজেন অপসারণ করালেই হবে, আর 2 আর 3-এর যে কোনো একটা থেকে হাইড্রোজেন অপসারণ করালেই হবে। তাহলে এখান থেকেও আমরা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন কনফিগার পাবো, দুইটা ভিন্ন ভিন্ন আমরা অ্যালকিল গ্রুপ পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করে দেখি। তাহলে আমরা প্রথমে 1 নম্বর অথবা 4 নম্বর, আমি 1 নম্বরকে চয়েস করব। 1 নম্বর থেকে যদি আমরা হাইড্রোজেনটাকে অপসারণ করি তাহলে আমাদের সংকেতটা কি দাঁড়ায় জানো? সংকেতটা দাঁড়ায় আমাদের CH3 CH2 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 এরকম সংকেতটা দাঁড়ায়। তাহলে এটা হলো যে কি আমাদের বিউটাইল গ্রুপ, বিউটাইল, আইল উচ্চারণ করতে হয় আর কি। অ্যালকেন থেকে অ্যালকেনের এনটা সরে গেছে, হাইড্রোজেন সরানো মানে অ্যালকেন থেকে এনটা সরে গেল আর কি। মানে ব্যাপারটা হলো এরকম, এই যে আমরা অ্যালকেন অ্যালকেন এন, এনটা হাইড্রোজেন অপসারিত হয়ে আইল উচ্চারণ হয়ে গেল, আইল। ঠিক আছে, আইল, IOIL। ঠিক আছে, তাহলে এনটা অপসারিত হয়ে কি উচ্চারণ হয়ে যায়? আইল, মানে এলটা অপসারণ হয়ে আইলটা যুক্ত হয়ে যায় আর কি। ঠিক আছে, আচ্ছা, এই কারণে আমাদের মিথেন থেকে হয়ে গেল মিথাইল, ইথেন থেকে হয়ে গেল ইথাইল, প্রোপেন থেকে হয়ে গেল কি প্রোপাইল, আবার বিউটেন থেকে এখন কি হয়ে দাঁড়ালো? বিউটাইল হয়ে দাঁড়ালো। তার মানে এনটা অপসারণ হয়ে আইলটা যুক্ত হয়ে গেল আর কি। ঠিক আছে, তো গেল এটা। আর আমরা যদি 2 বা 3 নাম্বার কার্বনের যে কোনো একটা কার্বন থেকে যদি আমরা হাইড্রোজেন অপসারণ করাই তাহলে কি দাঁড়াবে বলো? ধরো আমি 2 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করাবো, তাহলে দাঁড়াবে কি CH3 CH2 CH, এখানে দিলাম আর এটা দিলাম CH3। কি বুঝতে পারছো ব্যাপারটা? এটাকে আমি ইচ্ছা করলে কিভাবে লিখতে পারি বলো তো? CH3 CH2 CH, বন্ডটা এখানে দেখাইয়া এখানে CH3 দেখাতে পারি কি। ঠিক আছে, তুমি যেভাবেই খুশি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাদের এটাকে আমরা কি লিখতে পারি? যেহেতু এখানেই হলো যে কি আমাদের অন্যান্য কার্বনগুলো ওর সাথে যুক্ত হবে, সো এটা হবে আমার 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন হলে এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। সো 1 নম্বর কার্বনে এবার কি আছে? মিথাইল আছে। তাহলে 1 নম্বর কার্বনে যদি মিথাইল থাকে তাহলে এটার নাম কি? 1 মিথাইল প্রোপাইল। নাম কি? 1 মিথাইল প্রোপাইল। ঠিক আছে, তাহলে ঠিক সেম ক্ষেত্রে এটার নামও সেম। ঠিক আছে, এই যে এটা হলো যে কি, এটা হবে আমার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, আর এটা হবে কি 3 নম্বর। তার মানে এটার নাম কি দাঁড়াবে? 1 মিথাইল প্রোপাইল। ঠিক আছে, আর এটা অবশ্যই যেহেতু সেকেন্ডারি, যেহেতু এখানে কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে? একটা আছে, একটা হাইড্রোজেন, মানে কি এটা সেকেন্ডারি। তার মানে এটাকে আমরা বলতে পারি কি সেকেন্ডারি, সেকেন্ডারি বিউটাইল মূলক বলতে পারি, সেকেন্ডারি বিউটাইল মূলক আমরা বলতে পারি এটাকে কি। ঠিক আছে, তো এটা ছাড়াও আমাদের আরেকটা কনফিগার আছে, সেই কনফিগারটাকে আমরা একটু দেখি। যেমন আমরা যদি এইভাবে লিখি, দেখো CH3 CH, দেন CH3, দেন এখানে আমি একটা CH3 দিলাম। দেখো এটাও একটা অ্যালকেন। ঠিক আছে, এই অ্যালকেনটার নাম কি জানো? এই অ্যালকেনটার নাম হলো হবে যে, দেখো এখানে 1 2 3, তো 2 নম্বর কার্বনে আমাদের একটা মিথাইল মূলক আছে, তো এই অ্যালকেনটার নাম হবে আসলে 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। কি বুঝতে পারছো ব্যাপারটা? 1 2 3 নম্বর, তাহলে 2 নম্বর কার্বনে একটা শাখা আছে যেটাকে আমি কি বলতেছি? মিথাইল বলতেছি। তো এটার নাম হলো যে কি 2 মিথাইল আর 1 2 3 মানে প্রোপেন। ওকে, তো এখন এখান থেকে যখন আমি হাইড্রোজেন অপসারণ করাবো, দেখো হাইড্রোজেনগুলোকে আমি কি থেকে অপসারণ করাতে পারি? আচ্ছা, এখানে আমাদের টোটাল কার্বন আছে কয়টা? 4টা কার্বন আছে। একটু চিন্তা করে দেখো, এখানে টোটাল কার্বন 4টা, একটা কার্বন, 2টা, 3টা, 4টা। এই নাম্বার কিন্তু আমি নামকরণের জন্য দিই নাই, জাস্ট গণার সুবিধার্থে দিয়েছি। কোন কার্বন থেকে আমি হাইড্রোজেন আমরা অপসারণ করাতে পারবো? দেখো তুমি যদি একটু খেয়াল করে দেখো, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বনের কেমিক্যাল স্ট্রাকচার কিন্তু সেম। একটু খেয়াল করে দেখো, অর্থাৎ এখানে 1 নম্বর কার্বনে 3টা হাইড্রোজেনের সাথে আরও, মানে একটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন তো যুক্তই আছে, আর বাকি আরেকটা হাতে কি আছে? প্রোপাইল মূলক আছে। দেখো ঠিক সেম কথা এখানে, এই যে এখানে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, আর আছে কি আমাদের একটা প্রোপাইল মূলক আছে। তাহলে সকলের ক্ষেত্রে কিন্তু আমাদের সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এই 3টা কার্বনের কেমিক্যাল স্ট্রাকচার সেম, আর 3 নম্বর কার্বনের কেমিক্যাল স্ট্রাকচারটা কিন্তু ভিন্ন। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে আমরা 2টা কনফিগার পেয়ে যাব।
দুইটা ভিন্ন ভিন্ন কনফিগার পেয়ে যাবো। তো দুইটা ভিন্ন কনফিগারটা কি দেখো, আমি 1 2 4-এর মধ্যে আমি ধরো 4 নম্বর কার্বন থেকে আমি হাইড্রোজেনটাকে সরাবো, তাহলে আমার স্ট্রাকচারটা কী দাঁড়াবে, এই তিনটা যেরকম আছে থাকবে, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করব। তাহলে হবে কি দেখো, CH3 CH, আচ্ছা এখানে আমি একটু নিচে লিখতেছি, এখানে আমি একটু নিচে লিখতেছি, দেখো CH3, ঠিক আছে, CH, এখানে CH3, আর এখানে লিখলাম আমি কি CH2 দিয়ে বন্ড দিয়ে দিলাম। তো এখন এখানে দেখো, এটা হলো যে কি আমাদের 1 নম্বর কার্বন, এটা হলো আমাদের 2 নম্বর কার্বন, এটা হলো 3 নম্বর কার্বন। তো এখন দেখো এটা তো একটা অ্যালকাইল, টোটালটা তো একটা অ্যালকাইল কি, তাই না? তাহলে 2 নম্বর কার্বনে কিন্তু এখন মিথাইল আছে, তাহলে এটার নামটা কি দাঁড়াবে, 2 মিথাইল প্রোপাইল। নামটা হয়ে গেল কি 2 মিথাইল প্রোপাইল। ওকে, আর যদি আমি 3 নম্বর কার্বন থেকে হাইড্রোজেনটাকে সরাই, তো 3 নম্বর কার্বন থেকে যদি আমি হাইড্রোজেনটাকে সরাই, তখন আমাদের স্ট্রাকচারটা কীরকম দাঁড়াবে দেখো, CH3 C CH3 CH3 এই অবস্থায় দাঁড়াবে, ঠিক আছে? তাহলে এই অবস্থায় এটার নামটা কি হবে বলো, এটার নামটা কি হবে, এটা হবে আমাদের 1 নম্বর কার্বন। আর ডান দিকে যাই বা বাঁ দিকে যাই, আমি বাঁ দিকে গেলাম, 2 নম্বর কার্বন, আর তো কোনো নাম্বারিং করা যাচ্ছে না, তাহলে এটাও শাখা হয়ে গেল, এটাও শাখা হয়ে গেল, মিথাইল মূলক হয়ে গেল কয়টা, 2টা। তাহলে 1 নম্বর কার্বনে 2টা মিথাইল, তার মানে এটার নাম হয়ে গেল কি 1,1 ডাইমিথাইল ইথাইল, 1,1 ডাইমিথাইল ইথাইল। যদিও এর আরও অনেক নাম আছে, যেমন এটা কিন্তু আমাদের টারশিয়ারি 3 ডিগ্রি, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি 3 ডিগ্রি বিউটাইল বা টারশিয়ারি বিউটাইল, এটাকে বলতে পারি টারশিয়ারি বিউটাইল বা 3 ডিগ্রি বিউটাইলও কিন্তু আমরা এটাকে বলতে পারি। আর এটাকে আমরা বলতে পারি কি দেখো, এটাকে কিন্তু আমরা 2 ডিগ্রি বা সেকেন্ডারি 2 ডিগ্রি বা সেকেন্ডারি বিউটাইল বলতে পারি কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখানে দেখো আমরা এখান থেকে পেয়ে গেলাম কি, এই যে সেকেন্ডারি বিউটাইল কিন্তু আমরা এখানেও পেয়ে গেছি, একটু খেয়াল করে দেখো, এটা এখানেও কিন্তু আমরা সেকেন্ডারি বিউটাইল মূলক পেয়ে গেছে। তো এই যে সেকেন্ডারি বিউটাইল মূলক, এটার নামটা কি ছিল আমাদের, এটারও কিন্তু একটা নাম আছে, এটা হলো যে কি 1 মিথাইল প্রোপাইল, এটার নাম হলো কি 1 মিথাইল প্রোপাইল, এটা কি আগে লিখলাম না, 1 মিথাইল প্রোপাইল, ঠিক আছে? ও, এটা তো এখানেই লিখে ফেলছে। আচ্ছা, তাহলে 1 মিথাইল প্রোপাইলটাই হলো যে কি আমাদের সেকেন্ডারি মানে বিউটাইল। তাহলে দেখো এখানে আমাদের কি আসছে 2 মিথাইল প্রোপাইল, এটাও কিন্তু আমাদের সেকেন্ডারি বিউটাইল মূলক। কি বুঝতে পারছো ব্যাপারটা? এখানে মিথাইলটা 2 নম্বর কার্বনে, পার্থক্যটা এখানেই, আর এখানে মিথাইল মূলকটা আসছে 1 নম্বর কার্বনে, জাস্ট এই জায়গাতেই পার্থক্য, বাট দুইটাই হলো যে কি আমাদের সেকেন্ডারি। আচ্ছা, আই এম সরি টু সে এটাকে সেকেন্ডারি বিউটাইল বলা যাবে না, সরি টু সে, আমি খেয়াল করি না ব্যাপারটা, এটা সেকেন্ডারি বিউটাইল না, যেহেতু এটা 1 নম্বর কার্বনে আছে, 1 নম্বর কার্বনে এখানে 2 ডিগ্রি, এটাকে আমরা সেকেন্ডারি বিউটাইল বলতে পারবো না, সরি টু সে। 1 2 3 4, এটাকে আমরা বলবো আইসোবিউটাইল, 1 2 3 4, এটাকে আমরা আইসোবিউটাইল বলতে পারি, আইসোবিউটাইল বলতে পারি আমরা এটাকে, ঠিক আছে? এটাকে আমরা আইসোবিউটাইল বলতে পারি। ওকে, তাহলে আমাদের এই যে ইনফরমেশনগুলো আমি দিলাম অ্যালকাইল গ্রুপগুলো চেনার ক্ষেত্রে, আমাদের এই ব্যাপারগুলো অবশ্যই তুমি নোট করে রাখো, এবং এটা আমাদের নামকরণের ক্ষেত্রে অনেক সহায়তা করবে, অনেক হেল্প করবে আমাদের, ঠিক আছে? এখন কিছু অ্যালকেনের আমরা একটু নামকরণ করব। অ্যালকেন, আমরা কিছু অ্যালকেনের নামকরণ করব। তো দেখো, আমরা রুলসগুলোকে আমরা আলাদাভাবে লিখব না, আমরা রুলসগুলো আলাদাভাবে না লিখে আমরা জাস্ট মানে ধারাবাহিকভাবে করার চেষ্টা করব আর কি। ব্যাপারটা হলো এরকম, দেখো ধরো CH3 CH2 CH, এখানে দিলাম আমি CH3, দেন হলো CH3। ওকে, আচ্ছা, এই যৌগটার নামটা কি? এই যৌগটার নামটা হলো, দেখো এখানে আমাদের প্রথম রুলস, যে রুলসটা আমরা প্রথমে শিখব সেটা হলো দীর্ঘ কার্বন চুজ করতে হবে, ঠিক আছে? দীর্ঘ কার্বন গণনা করতে হবে, দীর্ঘ কার্বন গণনা। এই ব্যাপারটা কীরকম দেখো, আমি যদি এখানে দেখো এইভাবে নামকরণটা করি 1 2 3, ঠিক
ঠিক আছে। আর যদি আমি সোজাসুজি যাই তাহলে কি হবে 1 2 3 4। তাহলে আমি কোন দিকে যাব? অবশ্যই যেদিকে তুমি একটা না কার্বন সংখ্যা বেশি গুনতে পারবা সেদিকেই তোমার যেতে হবে। সেই কার্বনটাকেই আমরা কি বলবো? দীর্ঘ কার্বন বলবো। কি ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা এখানে অবশ্যই কোন দিকে যাব না, 1 2 3 এদিকে আমরা যাব না। আমরা কোন দিকে যাব? এদিকে যাব। কি বুঝতে পারছো ব্যাপারটা? তো তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা যদি এরকম সোজা যাই তাহলে 2 নাম্বার কার্বনে আমাদের দেখো এটাতে কিন্তু কোনো নাম্বার পড়বে না তখন। যখন এটাতে কোনো নাম্বার পড়বে না, এটা হলো আমাদের কি? শাখা। এটা হলো যে আমাদের 2 ডিগ্রি প্রিফিক্স। ওই যে আমি ওখানে সিরিয়াল দেখাই দিলাম, সেখানে 2 ডিগ্রি প্রিফিক্স হলো যে এটা, আর এটা হলো অড রুট। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে 2 ডিগ্রি প্রিফিক্স হিসেবে আমাদের এখানে কে আছে? মিথাইল মূলক আছে। এটাই হলো আমাদের মূল শাখা। এটাই হলো 2 ডিগ্রি প্রিফিক্স। IUPAC-তে 2 ডিগ্রি প্রিফিক্স কিন্তু আমরা এটাকে বলবো, শাখাটাকে বলবো। ঠিক আছে, এটা হলো যে কি আমাদের শাখা। ওকে, তাহলে শাখাটা কয় নাম্বার কার্বনে আছে? আমাদের 2 নাম্বার কার্বনে আছে। তাহলে এটার নাম কি দাঁড়ালো? 2 মিথাইল বিউটেন। 2 মিথাইল বিউটেন হিসেবে দাঁড়ালো। আচ্ছা দেখো, আমরা নামকরণগুলোকে এইভাবে না লিখে আমরা কিন্তু অনেক সময় নামকরণগুলোকে এইভাবে লিখি। যেমন এটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, বা আমরা এটাকে বলতে পারি এইভাবে, এই এই ঠিক আছে। এটা কিন্তু এটার সংকেত। এটা কিভাবে হয় দেখো, এই যে প্রত্যেকটা কর্নারে কিন্তু আমাদের একটা একটা করে কি আছে? কার্বন আছে। আমরা এইভাবে যদি হিসেবটা করি তাহলে আমাদের বুঝতে সুবিধাটা হয়। ঠিক আছে, আমি নেক্সট নামকরণগুলো আমি এভাবেই লিখব। ঠিক আছে, তোমরা আশা করি বুঝে নেবা, এবং বুঝে নেবা না, আসলে বুঝবা আর কি, আমি তোমাদেরকে বুঝাই দেব ব্যাপারটা এটা। তাহলে এখন এখানে দেখো, এটা যদি হয় কার্বন 1 2 3 আর 1 2 3 4, 1 2 3 4। তো এখানে প্রথম কার্বন বলতে কি বুঝবা? CH3। পরের কার্বন বলতে কি বোঝানো হয়? CH2। ঠিক আছে, মানে এটা হলো কার্বন। এই কার্বনের সাথে 2টা বন্ড আছে, তার মানে বাদ বাকি কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে। এখানে একটা কার্বনের সাথে 3টা বন্ড আছে, তার মানে এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে। এখানে এক কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, তার মানে এখানে 3টা হাইড্রোজেন আছে এখনো। মানে এক কার্বনের সাথে একটা বন্ড, তার মানে 3টা হাইড্রোজেন। এখানে এক কার্বন মানে একটা বন্ড, মানে 3টা হাইড্রোজেন এখানে অবশিষ্ট আছে। কি বুঝতে পারছো ব্যাপারটা? এভাবে আমাদের একটু চিন্তা করতে হবে। ওকে, তাইলে আমরা কি করব? তাহলে এখানে এরকম আমি আরেকটা উদাহরণ দিই। ধরো আমি যদি এইভাবে লিখি, তাইলে আমরা এখানে কোন দিক থেকে আমরা কার্বনটা গুনবো বলো? এটা তো একটা কার্বন, তাই না? এখানে তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, কিন্তু 1 2 3 যদি আমি দেই তাহলে আমি কিন্তু দীর্ঘ শিকলের দিকে যেতে পারতেছি না। দীর্ঘ শিকলের দিকে যেতে গেলে আমার কি করতে হবে? এটা 1 2 3 4 5, আমি কিন্তু এভাবে আসতে পারি। তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে? এখানে 2 নাম্বার কার্বনে কিন্তু আমি একটা কি পেয়ে যাচ্ছি? আমরা 2 নাম্বার কার্বনে একটা শাখা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো 2 নাম্বার কার্বনে আমাদের কি আছে? একটা শাখা, তার মানে মিথাইল আছে। তার মানে এটার নাম কি দাঁড়ালো? 2 মিথাইল পেন্টেন দাঁড়ালো। এটা হলো আমাদের 1 নম্বর রুলস। 1 নম্বর রুলস মানে কি? দীর্ঘ কার্বন গণনা করা। কি ঠিক আছে? এরপর আমাদের 2 নম্বর রুলসটা কি জানো? 2 নম্বর রুলসটা হলো 2 নম্বর রুলসটা হলো এই যে আমাদের 2 ডিগ্রি প্রিফিক্স, যেটাকে আমরা কি বলি? শাখা বলি। শাখাগুলোকে আমাদের মিনিমাম দূরত্বে রেখে আমাদের গুনতে হবে। কীরকম দেখো, আমি ধরো এই লিখলাম, আমি এখানে একটা শাখা দিলাম আর এখানে একটা শাখা দিলাম। কি ঠিক আছে? তাহলে এখন আমার প্রশ্ন হলো, এটা আমি কোন জায়গা দিয়ে নাম্বারিং করব? দেখো এখন ব্যাপারটা, আমি যদি এখান থেকে গুণা শুরু করি, 1 নম্বরে যদি আমি গুণা শুরু করি, দেখো আমার মিনিমাম পজিশন মানে 2 নম্বর কার্বনে আসলেই আমি একটা শাখা পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি এখান থেকে শুরু করি তাহলে এখানে 1 2 3 নম্বরে এসে আমার শাখা আমার আছে। বুঝতে পারছো ব্যাপারটা? 1 2 3। তাইলে এখানে আমরা শাখাটাকে পাইতেছি 3 নম্বর কার্বনে, যেখানে কিনা আমরা এখানে শাখাটাকে পাইতেছি মাত্র 2 নম্বর কার্বনে। তাহলে আমি কি বলছিলাম? শাখাটাকে মিনিমাম পজিশনে রেখেই কিন্তু আমাদের কি করতে হবে? নাম্বারিংটা করতে হবে। তাহলে আমরা নাম্বারিংটা কোন দিক থেকে করব? অবশ্যই উল্টো দিক থেকে করব। তার মানে এটা হবে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা হবে 5, এটা 6, এটা হবে কয় নম্বর কার্বন? 7 নম্বর কার্বন। কি ঠিক আছে? তাহলে এখন শাখা হিসেবে কি কি আছে দেখো তো। শাখা হিসেবে এখানে একটা মিথাইল মূলক আছে, শাখা হিসেবে এখানে একটা মিথাইল মূলক আছে। তাহলে 2 নম্বর এবং 5 নম্বর কার্বনে 2টা শাখা আছে। এগুলো কিন্তু সাধারণ শাখা। তাহলে এখানে আমরা কি বলতে পারবো? 2,5 ডাই মিথাইল, 2,5
ডাই মিথাইল। আর 7টা কার্বনের জন্য এটার নাম কি হয়ে যাবে? হেপটেন। 7টা কার্বনের জন্য নামটা হয়ে যাবে কি? হেপটেন। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই ব্যাপারটা, এই যে আমরা কি বলছিলাম যে দেখো আমি সাধারণ শাখা আর হলো যে কি আমাদের হলো সাধারণ শাখা আর হলো জটিল শাখার মধ্যে কিন্তু আমরা তফাৎ বুঝিয়ে দিয়েছিলাম। সেখানে আমরা কি বলছিলাম? সাধারণ শাখার ক্ষেত্রে ডাই ট্রাই টেট্রা দ্বারা শাখার সংখ্যাকে বোঝানো হবে। তাহলে দেখো আমরা এই যে এখানে ডাই ট্রাই টেট্রা যে লিখলাম, এই যে এখানে ডাই লিখলাম, ডাই দ্বারা কিন্তু মিথাইলের সংখ্যা বোঝানো হয়েছে। কয়টা মিথাইল আছে এখানে? 2টা মিথাইল। একটা আছে 2 নম্বর কার্বনে, আর একটা আছে 5 নম্বর কার্বনে। তাহলে 2 নম্বর আর 5 নম্বর কার্বনে 2টা মিথাইল আছে, তো এটা হলো ডাইমিথাইল। কি বুঝতে পারছো ব্যাপারটা? আমরা এখন কিছু প্র্যাকটিস করব। প্র্যাকটিসগুলো আমি আগে বোর্ডে সংকেতগুলো উঠাবো, দেন হলো যে সেগুলো নাম্বারিং করে করে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা খুব সহজেই নাম্বারিংগুলো করতে পারবা। ঠিক আছে? পজ। আমি এখানে কিছু প্র্যাকটিস করার জন্য কিছু সংকেত লিখে রেখেছি। আমরা এই সংকেতগুলোকে প্র্যাকটিস করব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে আমার এই যৌগটা দেখো, এই যৌগটাতে আমরা নাম্বারিংটা কোত্থেকে করবো, মানে দীর্ঘ কার্বন আমরা কিভাবে চুজ করব। দেখো আমি যদি এভাবে গুনি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে? তার মানে আমরা যেদিক থেকেই যাই না কেন সেম জিনিস। তো আমাদের এখানে দেখো 1 2 3 নাম্বার কার্বনের শাখা, 1 2 3 নাম্বার কার্বনের শাখা, অর্থাৎ আমরা লেফট সাইড দিয়ে গুনি আর রাইট সাইড দিয়ে গুনি, উভয় ক্ষেত্রে কিন্তু আমরা একই কেমিক্যাল স্ট্রাকচার পাচ্ছি। তাহলে আমরা যে কোনো একটা জায়গা থেকে গুনি। এটাকে যদি আমি 1 নাম্বার কার্বন দিই, 1 2 3 4 5 6, তাহলে এখন এই যৌগটাতে কি আছে দেখো, 3 নাম্বার কার্বনে আছে আমাদের 2টা কার্বন, 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে 2টা কার্বন, তার মানে এটা হলো ইথাইল। এবং 4 নাম্বার কার্বনে আমাদের 2টা কার্বন যুক্ত মানে শাখা আছে। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আমাদের কি ইথাইল। তাহলে এটাও ইথাইল, এটাও ইথাইল। কয়টা ইথাইল পাইলাম আমরা? 2টা ইথাইল। কয় নাম্বার কার্বনে? 3 আর 4। তাহলে এটার নাম কি দাঁড়াবে? 3 4 ডাই ইথাইল। 3 4 ডাই ইথাইল, 6টা কার্বন মানে কি হেক্সেন। কি বুঝতে পারছো ব্যাপারটা? এরপরে দেখো এই যৌগটার নাম কি হতে পারে। দেখো আমি যদি এইভাবে গুনি 1 2 3 4 5 6 কার্বন হবে। ঠিক আছে? আবার যদি আমি এখান থেকে শুরু করি 1 2 3 4 5 6 7 8 কার্বন হবে। তার মানে অবশ্যই আমি কোন দিক থেকে শুরু করব? এদিক থেকে শুরু করব। এখন আমি এদিক থেকে গুনবো নাকি এদিক থেকে গুনবো? দেখো এদিক থেকে যদি আমি গুনি 1 2 3 4 নাম্বার কার্বনে আমার শাখা পড়বে, আর এদিক থেকে গুনলে 1 2 3 নাম্বার কার্বনে আমার শাখা পড়বে। তাহলে কোন দিক থেকে গুনবো? আমি এদিক থেকে গুনে আসবো। 1 2 3 4 5 6 7 8। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারতেছো। মানে যেদিক থেকে গুনলে শাখাটা তার মানে নিকটে পড়বে আর কি। ঠিক আছে? মিনিমাম দূরত্বে আমাদের রাখতে হবে। তাহলে এখানে 1 2 3 নাম্বার কার্বনের শাখা, আর এখানে 1 2 3 4 রাইট সাইড দিয়ে গুনলে 3 নাম্বার কার্বনের শাখা হয়, আর লেফট সাইড দিয়ে গুনলে 4 নাম্বার কার্বনের শাখা হয়। তাই আমি যেখান থেকে শাখাটা নিকটে মানে 3 নাম্বার কার্বন থেকে যেহেতু নিকটে, আমরা এটা গুনবো। বুঝতে পারছো ব্যাপারটা? তাইলে এবার দেখো এখানে আমাদের শাখা হিসেবে কি কি আছে। এখানে 3 নাম্বার কার্বনের শাখা হিসেবে আছে আমাদের 2টা কার্বন। 2টা কার্বন মানে কি ইথাইল মূলক আছে, আর শাখা আছে 5 নাম্বার কার্বনে আছে কি মূলক? মিথাইল মূলক। এখন দেখো মিথাইলের ইংরেজি উচ্চারণ হয় এম, আর ইথাইলের ইংরেজি উচ্চারণ হয় কি ই। তাইলে এখন মিথাইল আর ইথাইলের মধ্যে আমার কে অ্যালফাবেটিক ক্রমে আগে পড়বে? ক্রমে অবশ্যই ই আগে পড়বে। তার মানে আমার ই এর উচ্চারণ মানে ইথাইলের উচ্চারণটা আগে লিখতে হবে। তার মানে 3 নাম্বার কার্বনে ইথাইল আছে, তার মানে আমার এটার নামটা হবে কি বলো? 3 ইথাইল। তারপরে 5 নাম্বার কার্বনে মিথাইল আছে, আমরা লিখব কি? 5 মিথাইল। আর আমাদের টোটাল কার্বন আছে 8টা কার্বনের জন্য এটার নামটা কি দাঁড়াবে? অক্টেন দাঁড়াবে। তার মানে এই যৌগটার নাম কি? 3 মিথাইল 5 ইথাইল, 3 ইথাইল 5 মিথাইল অক্টেন। কি বুঝতে পারছো ব্যাপারটা? এবার আসো আমাদের এই যৌগটার নাম কি হবে। দেখো আমি যদি এখান থেকে গণনা করি তাহলে কি হবে? 1 2 3 4 5 6টা কার্বন, আর আমি যদি এখান থেকে শুরু করি 1 2 3 4 5 6টা কার্বন। ঠিক আছে? আবার আমি যেদিক থেকেই যাই আমার কিন্তু 6টা কার্বনই হয়। কিন্তু এখানে একটু কথা আছে, আমরা শাখা যেদিক থেকে বেশি পাবো, যেদিক থেকে বেশি বেশি শাখা পাবো আমরা সেদিক থেকে গণনা করব। দেখো আমি যদি এখানে এটাকে 1 নাম্বার কার্বন দিই তাহলে কিন্তু আমরা 2 নাম্বার কার্বনই এসে শাখাটাকে পেয়ে যাচ্ছি, কারণ এটা হলো 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। এটা যদি আমি 3 নাম্বার কার্বন দিই তাহলে 2 নাম্বার কার্বনে এখানে আমার শাখাটা আসে। কিন্তু এখানে যদি আমি গুনি 1 2 3 নাম্বার কার্বনে আমার এই শাখাটা হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে শাখা আমি গুনতে পারবো খুব এখান থেকেই নিকটে। 1 2 3 4
5 6 আমি যেদিকে যাই, এটা দিলাম 5 আর এটা দিলাম কি 6। তাহলে দেখো আমাদের এখানে 2 নাম্বার কার্বনে একটা শাখা আছে, আবার 4 নাম্বার কার্বনে একটা শাখা আছে যেখানে কার্বন আছে 2টা, আবার 3 নাম্বার কার্বনও কিন্তু আমাদের শাখা আছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে টোটাল আমাদের শাখা কিন্তু এখানে 3টা। তাহলে 3টা শাখার মধ্যে দেখো এটা হলো ইথাইল, ইংরেজি উচ্চারণ ই, এটা ইথাইল, এটার ইংরেজি উচ্চারণ ই, এটা হলো যে আমাদের মিথাইল 1 কার্বন যেহেতু, তাহলে ইংরেজি উচ্চারণ হবে কি আমাদের এম। তাহলে এখন এইটার নাম কি? নামটা হলো যে দেখো 3,4 ডাই ইথাইল, এটার নাম হলো 3,4, ইথাইলটাকে আমরা আগে লিখতে হবে 3,4 ডাই ইথাইল। 2 নাম্বার কার্বনে মিথাইল আছে, সুতরাং এটার নাম হবে কি আমাদের 2 মিথাইল, আর টোটাল কার্বন হলো 6টা, তাই এটার নাম হবে আমাদের হেক্সেন। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে নামটা কি 3,4 ডাই ইথাইল 2 মিথাইল হেক্সেন। আচ্ছা, এবার আসো আমাদের এই স্ট্রাকচারের নামটা কি হবে? দেখতে অনেক কঠিন দেখাচ্ছে কি, তাই না? আচ্ছা দেখো এখানে আমাদের, আমরা যদি গুনি এভাবে 1 2 3 4 5 6 7 হবে, আর যদি আমি এভাবে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখছো আমরা 11টা পর্যন্ত কার্বন গুনতে পারি এখানে। এবার আমাদের কথা হলো আমি কোন দিক থেকে যাব, এদিক থেকে যাব নাকি নিচ থেকে যাব? আমি যদি নিচ থেকে শুরু করি এখানে, তাহলে দেখো 1 2 3 4 5 6 নাম্বার কার্বনে এসে আমার শাখা পড়বে। আর আমি যদি এখান থেকে গণনা শুরু করি 1 2 3 4 নাম্বার কার্বনে যে আমার এই শাখাটা পড়বে, 1 2 3 4 নাম্বার কার্বনে যে এই শাখা পড়বে। আচ্ছা, তার মানে আমার এখান থেকেই গণনা শুরু করতে হবে। তাহলে এটা হলো 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 5 এ 6 7 8 9 10 11। তার মানে আমি টোটাল কয়টা কার্বন গুনতে পারলাম? 11টা কার্বন গুনতে পারলাম। 11টা কার্বন মানে কি উনডেকেন, ঠিক আছে? তাইলে এখন আমাদের এখানে শাখা কয়টা? দেখো 6 নাম্বার কার্বনে কিন্তু আমাদের 3 কার্বন বিশিষ্ট শাখা আছে। দেখো এখানে কিন্তু কার্বন 3টা, 3 কার্বন বিশিষ্ট শাখার নাম কিন্তু প্রোপাইল। তাহলে প্রোপাইলের ইংরেজি উচ্চারণ কি পড়ে? পি পড়ে। এরপরে দেখো শাখা হিসাবে আছে আমাদের 4 নাম্বার কার্বনে। 4 নাম্বার কার্বনও কিন্তু আমাদের 3 কার্বন বিশিষ্ট শাখা, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, তার মানে এটার নামও কিন্তু আমাদের কি প্রোপাইল। ওকে, তাহলে আমাদের 6 নাম্বার কার্বনে প্রোপাইল আছে, 4 নাম্বার কার্বনে প্রোপাইল আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি কি 4 6 ডাই প্রোপাইল, 4 6 ডাই প্রোপাইল। আর 11টা কার্বনের জন্য এটার নাম কি হবে? উনডেকেন, উনডেকেন, ঠিক আছে? তাহলে নামটা কি দাঁড়ালো এটার? 4 6 ডাই প্রোপাইল উনডেকেন। ওকে, 5 নাম্বার, এটার নামটা কি হতে পারে? দেখো দেখো আমরা যদি এখান থেকে গুনি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, তার মানে অবশ্যই আমরা নিচের দিকে আমাদের আসতে হবে কি, ঠিক আছে? তাহলে এখন আমাদের কথা হলো আমরা কি নিচ থেকে শুরু করব গণনা নাকি এখান থেকে শুরু করব? আমি যদি এখান থেকে গণনা শুরু করি 1 2 3 4, 4 নাম্বার কার্বনে এসে আমার এই শাখাটা পড়বে। আর আমি যদি নিচ থেকে গণনা শুরু করি 1 2 3 4 5 নাম্বারে যে আমার শাখা পড়বে, তাহলে অবশ্যই শাখা যেদিক থেকে নিকটে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে আমাদের টোটাল কয়টা কার্বন আছে? 8টা কার্বন আছে। তাহলে 8টা কার্বন আছে, তার মানে এখানে যে আমাদের 2টা কি আছে, 4 কার্বনের সাথে আমাদের ইথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে এটার নাম হয়ে গেল কি আমাদের, বলো? 4 ইথাইল, 4 ইথাইল। আর 8টা কার্বনের জন্য নামটা হয়ে গেল কি অকটেন, 8 কার্বনের জন্য নামটা হয়ে গেল কি অকটেন। এবার 6 নম্বরে আসি আমরা। তো 6 নম্বরে কি হবে দেখো, 6 নম্বরে আমাদের 1 2 3 4 5 6 7, কিন্তু আমি যদি 6 এর পরে 7 8 9 এর দিকে যাই তাহলেই তো আমাদের সুবিধা হয়। এবার আমরা মানে নিচের দিকে আসবো। এখন প্রশ্ন হলো আমরা কি এখান থেকে নাম্বারিং করা শুরু করব নাকি নিচ থেকে নাম্বারিং করা শুরু করব? আমি যদি এখান থেকে নাম্বারিং করা শুরু করি 1 2 3 4 5 6, 6 নম্বরে কার্বনে যে আমি শাখা পাবো, আর এখানে আমি 2 নাম্বার কার্বনে যে 1 2 2 নাম্বার কার্বনে এসে আমি শাখা পাবো। তাহলে আমার নাম্বারিংটা নিচ থেকে শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7 8, এটা হবে 9। তার মানে আমার শাখা হলো এই একটা শাখা মিথাইল, এই একটা শাখা মিথাইল। তাহলে এটার নাম কি? 2 নাম্বার কার্বনে মিথাইল, 4 নাম্বার কার্বনে মিথাইল। তার মানে এটার নাম হলো 2,4 ডাই মিথাইল, 2,4 ডাই মিথাইল। 9টার জন্য হলো যে কি আমাদের ননেন, 2,4 ডাই মিথাইল ননেন, কি ঠিক আছে? এরপরে আসো এই যৌগগুলোর নাম কি কি দেখো। এটা আমরা কিভাবে গুনতে পারি দেখো। এটাকে যদি আমি এখান থেকে 1 নাম্বার কার্বন দিই, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, যেদিকেই যাই আমি 5টা কার্বনই পাবো। তাহলে এটাকে আমি 1 নাম্বার দিলাম, 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার,
এটা 4, এটা হলো 5, কি ঠিক আছে? তাহলে 3 নাম্বার কার্বনে কিন্তু আমাদের এখন দুইটা শাখা, ঠিক আছে? 3 নাম্বার কার্বনে আমাদের এখানে দুইটা শাখা, তাহলে এখানে 3 নাম্বার কার্বনে আছে, এখানে একটা ইথাইল মূলক আছে, আবার এই 3 কার্বনের সাথে এখানেও একটা ইথাইল মূলক আছে। তাহলে কয়টা ইথাইল মূলক আছে? দুইটা ইথাইল। তাহলে এটাকে আমরা বলতে পারি কি 3,3 ডাই ইথাইল, 3,3 ডাই ইথাইল হলো যে কি পেন্টেন, 3,3 ডাই ইথাইল পেন্টেন কে আমরা এইভাবে লিখতে পারি, কি ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটার নামকরণটা করি, দেখো আমরা যদি এইভাবে গুনি 1 2 3 4 5, কিন্তু আমি যদি এইভাবে গুনি 1 2 3 4 5 6 গুনতে পারি, 1 2 3 4 5 6, যেদিকে যাই আমি হাইয়েস্ট 6টা কার্বন গুনতে পারবো। তাহলে এখন এটাকে যদি আমি 1 নাম্বার কার্বন দেই, এটাকে যদি আমি 2 নাম্বার দেই, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা হলো 6। তাহলে এখন এখানে 3 নাম্বার কার্বনে একটা শাখা আছে, আবার 4 নাম্বার কার্বনে এখানে একটা শাখা আছে, তাহলে টোটাল আমাদের শাখা হলো কয়টা? 2টা, ঠিক আছে? তাহলে 2টা শাখা, তাহলে এখানে 3 নাম্বার আর 4 নাম্বারে, তার মানে আমরা বলতে পারি কি 3,4 ডাই ইথাইল, 3,4 ডাই ইথাইল, আর 6টা কার্বনের জন্য আমাদের নামটা হয়ে যাবে হেক্সেন, 6টা কার্বনের জন্য হেক্সেন, কি ঠিক আছে? এটার নাম কি বলো? সহজ নাম, একদম সহজ নাম দিছি। 1 2 3 4 5, 3 নাম্বার কার্বনে কি আছে? মিথাইল মূলক আছে না? মিথাইল মূলক 3 নাম্বার কার্বনে, তাহলে এটার নাম হয়ে গেল কি 3 মিথাইল পেন্টেন, 3 মিথাইল পেন্টেন। কি বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, আচ্ছা, সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই কথাগুলো একটু আরেকবার একটু স্মরণ করাই দেই, ঠিক আছে? দেখো এটা আসলে কি, এখানে আসলে হলো যে একটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, আবার এখানে আসলে কি, এখানে আসে একটা কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, এখানে কি, এখানে একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন। কিভাবে? এই যে একটা কার্বনের সাথে অলরেডি 3টা কার্বন যুক্ত আছে, বাকিটা হলো হাইড্রোজেন। এখানে কি আছে? এখানে 2টা বন্ড আছে কার্বনের সাথে, তার মানে কার্বনের বাকি 2টা হাইড্রোজেন আছে। এখানে কার্বনের সাথে একটা বন্ড আছে, এই যে একটা বন্ড কার্বনের, তাহলে এখানে আছে কি CH3, আর এখানে আছে কি দেখো, এই যে এই জায়গাতে কি আছে, এখানে কার্বন একটা বন্ডে আছে, তার মানে বাকি 3টা কি আছে? হাইড্রোজেন আছে। তোমরা কার্বনের যোজনী 4 গণনা করবা, সেখানে তুমি যেগুলো বন্ড দেখো, যে কয়টা বন্ড দেখো কার্বনের সাথে, বাদ বাকি যেগুলো আছে সেগুলো হলো হাইড্রোজেন। এখানে হাইড্রোজেনগুলোকে দেখানো হয় নাই, এই স্ট্রাকচারে হাইড্রোজেনগুলোকে দেখানো হয়নি তোমাদের গণনা করার সুবিধার জন্য, কি ঠিক আছে? এই হলো যে একটা স্ট্রাকচার। আবার তুমি যদি এই স্ট্রাকচারের কথা বলো, এটা দেখতে কেমন? এখানে এই হলো কার্বন, কার্বনের সাথে আসলে আমাদের এখানে একটা বন্ড আছে, তার মানে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে। এখানে যে 3টা হাইড্রোজেন আমি এখানে দেখাই নেই, এখানে এই কার্বনের সাথে 2টা বন্ড আছে, তার মানে এখানে 2টা হাইড্রোজেন আছে। এই কার্বনের সাথে দেখো 4টা বন্ড আছে, তার মানে এখানে কোনো হাইড্রোজেন নাই। এই কার্বনের সাথে একটা বন্ড আছে, 3টা হাইড্রোজেন আছে। এই কার্বনের সাথে 2টা বন্ড আছে, 2টা হাইড্রোজেন আছে। এই কার্বনের সাথে 2টা বন্ড আছে, 2টা হাইড্রোজেন আছে। এই কার্বনের সাথে একটা বন্ড আছে, 3টা হাইড্রোজেন আছে। এখানে কার্বনের সাথে একটা বন্ড আছে, 3টা হাইড্রোজেন। এখানে কার্বনের সাথে 2টা বন্ড আছে, 2টা হাইড্রোজেন আছে। জাস্ট এই ব্যাপারটাকেই আমরা এরকম সংক্ষেপে ওইভাবে লিখি, ঠিক আছে? বুয়েটের কোশ্চেনগুলো বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলোতে তুমি দেখবা, প্রিভিয়াস কোশ্চেনগুলো যখন তোমরা অ্যানালাইসিস করবা, তখন অবশ্যই দেখবা যে এই স্ট্রাকচারে কিন্তু অনেক হলো যে কি আমাদের সংকেত আসছে, যাদের নামগুলো আমাদের জানতে বলছে, কিন্তু শুধুমাত্র আমরা এই প্যাটার্নটা জানি না দেখেই আমরা কিন্তু এগুলোকে কিন্তু কঠিন মনে করি, কি ঠিক আছে? তো আশা করি বুঝতে পারতেছো তোমরা। তো আমরা ভিডিওর এই পর্বে অ্যালকেনের জাস্ট 2টা রুলই শিখলাম। এই 2টা রুল শিখে আমরা ভিডিওটাকে আজকে এখানেই ক্লোজ করবো, কারণ তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে অ্যালকেনের বাকি অংশটুকু বা ভিন্ন রুলসগুলো নিয়ে আমরা আসবো, প্লাস আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের যে নামকরণ সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই।